আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চার্জার ফ্যানের এসএমপিএস পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলে কীভাবে রিপেয়ার করতে হয় এই ভিডিওতে জানতে পারবেন ও শিখতে পারবেন। ভিডিওটা কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ডিফেন্ডারের চার্জার ফ্যান আসছে, এর মডেল নাম্বার হচ্ছে DF2916। তো এই মডেলের চার্জার ফ্যান যদি আসে আপনাদের কাছে, এর ভিতরে পাওয়ার সাপ্লাই আলাদা থাকে। আমি আপনাদের দেখাবো। এই যে এসি পাওয়ার কর্ডটি আমি লাগিয়ে দিচ্ছি। এই ফ্যানের চার্জারের যে বাতিটা থাকে লাল বাতি, এই বাতিটা জ্বলার কথা অথচ জ্বলতেছে না, এবং এসিতে ফ্যানও চলছে না। কাস্টমারও এরকমটাই জানিয়েছিলেন যে চার্জ দেওয়ার সময় টাচ করে একটি আওয়াজ হয়েছে, তারপর থেকে চার্জারে বাতি জ্বলে না, চার্জও হয় না। এখানে দেখেন অল্প চার্জ আছে ব্যাটারিতে, তাই ডিসিতে ফ্যান চলতেছে কিন্তু এসিতে চলতেছে না, আর ব্যাটারিতে চার্জও হচ্ছে না। তো এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে এই ভিডিওতে। আপনারা কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এরকম নতুন নতুন শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই চার্জার ফ্যান রিপেয়ার করার জন্য প্রথমে এই ফ্যানের যে তলাটি আছে, এই তলাটি আমরা খুলে নিচ্ছি। এই তলা খোলার পরে আপনারা এখানে দেখতে পারবেন ব্যাটারি প্লাস এই সার্কিট বোর্ড। আমরা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক সকল ধরনের কাজ করে থাকি এবং সকল ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন এই তলাটি খোলার পরে এখানে আমি দুইটা সার্কিট বোর্ড দেখতে পাচ্ছি, এবং এই যে পার্টটি খুলছি এই পার্টের সাথেই কিন্তু ব্যাটারিটি থেকে গেছে। তো আমাদের যে পাওয়ার সাপ্লাই আলাদা, এজন্য আমরা পাওয়ার সাপ্লাইটা আগে খুলবো, কারণ পাওয়ার সাপ্লাইতেই প্রবলেম হয়েছে। তো এই পাওয়ার সাপ্লাইটি খুলে আমি আপনাদের দেখাবো যে এই ধরনের পাওয়ার সাপ্লাই যদি আলাদা থাকে তাহলে আপনারা কীভাবে রিপেয়ার করবেন। তো এই বডি এবং ফ্যানটি আমি আলাদা সরিয়ে রাখছি, যেহেতু প্রবলেম শুধু এই এসএমপিএস পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে। তো আমরা এই এসএমপিএস পাওয়ার সাপ্লাই কীভাবে রিপেয়ার করতে হয় আজকে এটাই জানবো এবং শিখব। তো এই এসএমপিএস পাওয়ার সাপ্লাই এখন মার্কেটেও অ্যাভেলেবেল পাওয়া যায়, তবে দাম একটু বেশি। তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল সার্কিট রিপেয়ার করে রেখে দেওয়ার জন্য। মিটারটি আমি চেক করে নিচ্ছি। এখন দেখেন এখানে একটি ফিউজ লাগানো থাকে, অনেক সময় দেখা যায় ফিউজটি কেটে গেলে পাওয়ার সাপ্লাইটি লাইন পায় না। তো এখানে আমি ফিউজটি কাটা পাচ্ছি, এবং এখানে যে ব্রিজ রেকটিফায়ার ডায়োড লাগানো আছে, এটি হচ্ছে এসএমডি ব্রিজ রেকটিফায়ার ডায়োড। তো এই ব্রিজ রেকটিফায়ার ডায়োডটিও নষ্ট হয়ে গেছে। এখান থেকে যে লেগগুলো আছে স্পার্ক করে এখান থেকে এই লেগগুলোই কিন্তু উড়ে গেছে। এখানে এই যে ব্রিজ রেকটিফায়ার ডায়োড হয়ে এই ক্যাপাসিটারে আসে। তো প্রথমে চেক করতে হবে ক্যাপাসিটার শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার শর্ট নেই। মিটার যদি শর্ট থাকে ক্যাপাসিটার, তাহলে পুরো কাটাটা এদিক ডানি চলে আসবে। যেহেতু মাঝখানে কাটা আছে সেজন্য বুঝতে হবে যে এটি শর্ট নাই। তো এই ডায়োডটি শর্ট হওয়ার পরে এই ফিউজটি কেটে গেছে এবং ডায়োডটিও নষ্ট হয়ে গেছে। তো এই এসএমডি ডায়োড পাওয়া যায় না। সর্বপ্রথম আপনারা এই ক্যাপাসিটার মাপ দিবেন। ক্যাপাসিটার যদি শর্ট না থাকে তাহলে বুঝবেন যে এই এসএমপিএস পাওয়ার সাপ্লাই রিপেয়ার করা যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন 4007 আয়ন 4007 ডায়োড নিয়েছি। এই ডায়োড এক পাশে সাদা দাগ দেওয়া থাকে, সেই পাশে হচ্ছে প্লাস। তো আমি প্লাসের লাল মিটারে যে লাল আছে ওইটা আমি ধরছি। এখন মিটার যদি আপনারা উল্টোই ধরেন তাহলে কাটা উঠবে না, এরকম সোজা যদি ধরেন প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাসে ধরলে তারপর কাটা উঠবে। তো এই যে ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটার হচ্ছে হাই ভোল্টেজ ক্যাপাসিটার। এখানে প্লাস মাইনাস দেওয়া থাকে। ক্যাপাসিটারের সাইডে যে সাদা দাগ আছে ওইটি হচ্ছে মাইনাস, আর যদি কালো দাগ আছে এটি হচ্ছে প্লাস। তো আমি ডায়োডের যে প্লাস সাইড আছে এই ক্যাপাসিটারের প্লাসের সাথে আমি সোল্ডারিং করে দিব, এবং অপর পাশটি এই এসি সাইড যেখানে কানেকশান করা আছে এখানে আমি এই এসি সকেটের সাথে কানেকশান করে দিব। তার আগে আমাদের এই যে ডায়োডটি নষ্ট হয়ে গেছে এই ডায়োডটি তুলে ফেলতে হবে। তাই আমি ডায়োডটি তুলে এখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেন শর্ট সার্কিট না হয়। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এই ধরনের এসএমডি ডায়োড যদি লাগানো থাকে তো ডায়োডটা বেশিরভাগ হচ্ছে নষ্ট হয়। 90% চার্জারে এই ডায়োডটাই নষ্ট হয়। তো এই ডায়োডটা তুলে ফেলে এখানে এই বড় ডায়োড লাগিয়ে দিবেন, 4007 ডায়োড। তাই আমি এখন এখানে ডায়োডটি এভাবে লাগিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে সার্কিটটা ভালো করে ফলো করা, এবং আমি ডায়োডটি কীভাবে লাগাচ্ছি, কোথায় লাগাচ্ছি ডায়াগ্রামটি ফলো করবেন। প্রয়োজন হলে এর স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং এটি জুম করে ভালোভাবে দেখতে পারবেন যে কোন কানেকশানটি আমি কোথায় দিয়েছি। এই কাজগুলো দেখানোর পরেও আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার আপনি কি ডায়োড লাগাইছেন, কীভাবে লাগাইলেন, কেমনে এটা রিপেয়ার করলেন।
আসলে আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখেন না, এই জন্য এই প্রশ্নগুলো করে থাকেন। আমি দেখেন আপনাদের দেখানোর জন্য একদম স্পষ্টভাবে দেখাই দিচ্ছি। ক্যাপাসিটারের যে পজিটিভ কানেকশান আছে, ডায়োডের যে পজিটিভ কানেকশান আছে, এখানে দেখেন আমি পজিটিভটা পজিটিভে দিয়েছি, বাকিটা এই চার্জিংয়ের সকেটের সাথে দিয়ে দিয়েছি। এখন এখান থেকে একটা আমি ডায়োড দিব, ক্যাপাসিটারের যে মাইনাস কানেকশান আছে মাইনাসের সাথে ডায়োডের মাইনাস দিয়ে দিব, আর বাকিটা এই সকেটের সাথে চলে যাবে। তো সকেট হচ্ছে ইনপুট এবং ডায়োডের অপর পাশ হচ্ছে আউটপুট, এবং এই ডায়োডের অপর পাশটা দিয়ে ডিসি ভোল্ট বেরোয়, এসি ইন হয় এবং ডায়োডে হয়ে যখন বের হয় ভোল্টেজ তখন ডিসি হয়ে বের হয়, এবং এই ক্যাপাসিটারে যায় ডিসি ভোল্টেজ, আর ক্যাপাসিটার থেকে আইসিতে যায় পাওয়ার আইসিতে। তো এইগুলো আপনারা মনে রাখবেন। এখানে দেখেন আমি কীভাবে ডায়োডটি লাগিয়েছি। উপরের যে ডায়োডটি আছে দেখেন, উপরের ডায়োডের প্লাস চিহ্নটি আছে ক্যাপাসিটারের প্লাসের সাথে, এবং নিচে যে ডায়োডটি আছে এই নিচের ডায়োডের মাইনাস চিহ্নটি দেখেন, মাইনাসটি আছে ক্যাপাসিটারের মাইনাসের সাথে, এবং ক্যাপাসিটারের মাইনাস ভোল্টেজটা চলে গেছে আইসির ভিতরে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে 4 লেগের আইসি লাগানো। এখন এখানে যে ফিউজ লাগানো আছে এই ফিউজটা এইভাবে লাগানোই থাকবে। আমি এখানে ফিউজটি বানিয়ে দিব, ওই ফিউজটি খুলবো না যেহেতু ওই ফিউজের সাথে আমরা এখানে সোল্ডারিং করতেছি। তো এখানে আমি একটি চিকন তার দিয়ে ফিউজ বানিয়ে দিচ্ছি, এটি হচ্ছে 10 অ্যাম্পিয়ারের ফিউজের কাজ করবে। তো আপনাদের কাছে যদি এরকম ফিউজ থাকে, রেজিস্ট্যান্স থাকে যদি 1 ohmsের, হাফ ওয়াটের বা 1 ওয়াটের যদি থাকে তাহলে আপনারা রেজিস্ট্যান্সটি লাগিয়ে দিবেন। আমার কাছে এখন নাই, তাই আমি এটি বানিয়ে দিচ্ছি। বানিয়ে দেওয়াটাই বেটার, কারণ বানিয়ে দেওয়াটাই হলো ভালোভাবে টেকসই হয়। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের এখান থেকে আমি কিন্তু লাইনটি টেনে দিয়েছি তার দিয়ে, তো এটি ফিউজের কাজ করবে। এখন আমাদের যে কাজটি করেছি আমরা, এটি কতটুকু সাকসেস হয়েছে এখন ভোল্টেজ মাপ দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে হয়েছে কিনা। তো মিটারটি প্রথমে আমি এসিতে সিলেক্ট করে নিয়েছি। প্রথমে এসি ভোল্ট দেখব যে এই কটের মাধ্যমে এসি ভোল্ট ঢুকছে কিনা। অনেক সময় দেখা যায় যে কটটাও নষ্ট হয়ে যায়। তো দেখেন আপনারা ভালো করে ফলো করেন, এখানে এসি ইন হচ্ছে 244 ভোল্ট, আলহামদুলিল্লাহ। এখন এই এসি ভোল্ট ঢুকে ডায়োডের মাধ্যমে ডায়োডের অপর প্রান্তে ডিসি ভোল্ট বেরোবে, তাই মিটারটি ডিসিতে সিলেক্ট করে নিয়েছি। এখানে 338 ভোল্ট ডিসি হয়ে গেছে, 244 ভোল্ট এসি ঢুকছে, 338 ভোল্ট ডিসি হয়েছে। এখন এখানে যে ভোল্টেজটা আউট হবে ব্যাটারিতে যাবে বা চার্জ হবে সেটি হচ্ছে 7.8 ভোল্ট হতে হবে। তো ওইটাও আমরা মেপে দেখেছি, সাকসেস হয়েছে। এখন আমরা সার্কিটে লাগিয়ে প্র্যাকটিক্যালে দেখব যে আমাদের চার্জারে বাতিটি জ্বলছে কিনা। তা আমি সকেটটি লাগিয়ে দিচ্ছি পাওয়ার কট। দেখতে পাচ্ছেন সার্কিটের যে লাল বাতিটি ছিল জ্বলতেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি এই সার্কিটটি এখানে সেটিং করে ফ্যান চালিয়ে দেখাবো আপনাদের যে এসিতে ফ্যান চলে কিনা। তো আমি এখানে সেট করে দিচ্ছি। সামান্য ছোট একটি ভিডিও, এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু আল্লাহর রহমতে আজকে শিখতে পারছেন আমি আশা করি। কারণ এই ধরনের প্রবলেম হলে অনেক টেকনিশিয়ান ভাই এই সার্কিটটি ফেলে দিয়ে নতুন সার্কিট মার্কেট থেকে কিনে এনে লাগিয়ে দেন, কিন্তু নতুন সার্কিটগুলো টেকসই হয় না। তো এই সার্কিটটা আপনি সামান্য 2টা ডায়োডের মাধ্যমে তৈরি করতে পারবেন অথবা রিপেয়ার করতে পারবেন। তো আপনি কেন বাইরে থেকে কিনবেন, এটাই হচ্ছে বিষয়। আমি পাওয়ার কটটি লাগিয়ে দিয়েছি। এখন যদি আমি সিরিজে লাইনটা দিই দেখবেন এখানে লাল বাতি জ্বলবে। দেখতে পাচ্ছেন এখানে লাল বাতিটি জ্বলছে, তার মানে চার্জ হচ্ছে, যেটা আগে হচ্ছিল না। এখন যদি আমি ফ্যান চালাই এসিতে দিয়ে তাও ফ্যান চলবে, দেখেন আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক দিয়ে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।